আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এই রায় দেন। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চের এই রায় বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি খালাস পেলেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, অতীতের রায়ে ক্রিমিনাল বিচার ব্যবস্থা পরিবর্তন করে বিচারের নামে অবিচার হয়েছে। আদালত তথ্য প্রমাণ মূল্যায়নে ব্যর্থ হয়েছে। এটিএম আজহারের আইনজীবী বলেন, এই রায়ের মাধ্যমে সত্য জয়ী হয়ে মিথ্যা পরাজিত হয়েছে। তবে এই রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান বিচারে কোনো প্রভাব পড়বে না, বরং আরও মানসম্মত হবে বলে জানান রাষ্ট্রপক্ষ। রায় সন্তুষ্ট হয়ে শুকরানা নামাজ আদায় করেন অনেকে। এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। আজকে থেকে এখন থেকে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। শেখ হাসিনার আমলে জামায়াতের শীর্ষ ১১ নেতাকে মিথ্যা মামলার মাধ্যমে জুডিশিয়াল কিলিং করা হয়েছে বলে দাবি করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। জামায়াত আমির অভিযোগ করেন, তাদের অনেক নেতাকর্মীকে নির্মমভাবে খুন করা হয়েছে। জাতির এই ক্রান্তি লগ্নে এই নেতারা যদি বেঁচে থাকতেন, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন। জুলুম করে আমাদের বুক থেকে এক এক করে 11 জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে মিথ্যা মামলায় সাজানো পাঠানো আদালত এবং মিথ্যা সাক্ষীর মাধ্যমে কার্যত জুডিশিয়াল কিলিং করা হয়েছে। দাবি আদায় না হলে আগামীকাল থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সচিবালয়ের কর্মচারীরা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ অনুমোদনের প্রতিবাদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা আজও মিছিল করেন। ফলে সচিবালয় ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থায়। মোতায়েন রয়েছে সোয়াট ও বিজিবির সদস্য। কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এদিকে সচিবালয়ে আজ দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সচিবালয় এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধের আদেশ মানার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে সচিবালয়ের দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদ আমলাদের উৎখাতের দাবিতে সচিবালয়ের বাইরে অবস্থান নিয়েছে জুলাই মঞ্চ। 144, 288 থেকে যত ধারা দেখায় কোন ধারা আমি মানব না, আমরা মানব না যতক্ষণ পর্যন্ত এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং জনপ্রশাসনের যারা দায়িত্বে আছে, যে উপদেষ্টারা দায়িত্বে আছে, সে এসে আশ্বস্ত না করবে ততক্ষণ পর্যন্ত প্রয়োজনে আমরা এখানে এভাবে রোদে বৃষ্টিতে না ঘুমিয়ে নির্ঘুম থেকে মরে যাব। আপনারা জানেন যে এই আইনে যে কেউকে সরকার যে কোনো কর্মকর্তা কর্মচারীকে বিনা নোটিশে বিনা শোকজে চাকরিচ্যুত করতে পারবে। এটা তো হইতে পারে না, এটা তো কোনো সভ্য জাতির কোনো আইন হতে পারে না। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন সহকর্মী জাহিদ রহমান, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। জাহিদ, সচিবালয়ের সামনের পরিস্থিতি এখন কেমন দেখছেন? কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ এখনো চলছে কিনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন সেখানকার, বিস্তারিত জানাবেন। কিছুক্ষণ আগে আমি সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছি। ইতিমধ্যেই সাংবাদিকরা, গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন তারাও ভিতরে প্রবেশ করেছেন এবং ইতিমধ্যে তাদের যে আন্দোলন কর্মসূচি ছিল সেটি সাময়িক এবং স্থগিত রয়েছে এবং
সচিব যে ভূমি সচিব রয়েছেন সালেহ আহমেদ, তার নেতৃত্বে 8 সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে আন্দোলনরত যারা রয়েছেন কর্মচারী তাদের সাথে বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য। এবং ইতিমধ্যেই আমরা যেটুকু জানতে পেরেছি যে এই বৈঠকটির মধ্য দিয়ে হয়তো একটি সমাধানের চেষ্টা করা হবে এবং সেই কমিটি যেটি নতুন গঠন করে দেওয়া হয়েছে সেটি কাজ করবে। এবং ইতিমধ্যেই যারা রয়েছেন তারা বলেছেন যে যে ধরনের আইন করা হয়েছে 25 সংশোধন যে আইনটি কর্মচারীদের, সেটি যদি তারা বাতিল না করেন তাহলে তাদের আন্দোলন অব্যাহত রাখবেন, এমনকি কর্মবিরতি পর্যন্ত তারা ঘোষণা করেছেন যদি দাবি আদায় না হয়। তবে আলোচনার মধ্য দিয়ে আসলে কি ধরনের সমাধান আসবে, সেই বৈঠকটি কখন হবে সেই বিষয়টি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে আশা করা হচ্ছে যে এই বৈঠকের মধ্য দিয়ে উভয় পক্ষে আশা করছেন যে বৈঠকের মধ্য দিয়ে আসলে একটি সমাধান হবে এবং সচিবালয়ে যে উত্তেজনা বিরাজ করছে সেটিও প্রশমিত হবে। এছাড়া আমরা সচিবালয়ের বাইরে অবস্থান করতে দেখেছি জুলাই মঞ্চ, তারা ফ্যাসিবাদ যে আমলা রয়েছেন তাদেরকে নির্মূলের জন্য তারা সেখানে বিক্ষোভ করছেন। ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনি যেমনটি বলছিলেন যে নিরাপত্তার জন্য বিজিবি, সোয়াত, র্যাব সহ যারা রয়েছেন তারা দায়িত্ব পালন করছেন এবং সচিবালয়ের প্রত্যেকটি গেটেই তাদের অবস্থান কঠোর রয়েছে এবং দর্শনার্থীদের যে নিষেধাজ্ঞা যেটি আজকে বলবৎ করা হয়েছে সেটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এছাড়া বলা চলে এখন সচিবালয়ে পরিবেশ অনেকটাই শান্ত। মারফি। জাহিদ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর মিরপুরে একটি মানি এক্সচেঞ্জে গুলি করে 22 লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার সকাল 10টার দিকে মাহমুদুল ইসলাম বাসা থেকে টাকা নিয়ে মিরপুর 10 নম্বরে মানি এক্সচেঞ্জ অফিসে যাচ্ছিলেন। মিরপুর স্টেডিয়ামের সুইমিং পুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতিন সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেল যোগে 6 জন দুর্বৃত্তরা পথ রোধ করে। মাহমুদুল টাকা দিতে রাজি না হলে গুলি করে 22 লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। গুলিবিদ্ধ মাহমুদুল ইসলামকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর কিছুক্ষণ পর সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে সিসিটিভি দেখে সন্ত্রাসীদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে। দর্শক, এই মুহূর্তে মিরপুরে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুর রহিম, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। রহিম, পুলিশ কি কাউকে শনাক্ত করতে পেরেছে এবং গুলিবিদ্ধ মানি এক্সচেঞ্জের মালিকের অবস্থা এখন কেমন দেখছেন জানাবেন। মারফি, আমি রয়েছি বর্তমানে মিরপুর 10 নম্বরই, যেখানে কিছুক্ষণ আগে এখানে দিনে একেবারে ধর্ষণ এখানে মারফি এখানে কিন্তু কিছুক্ষণ আগেই এখানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যেটি 22 লক্ষ টাকা এখান থেকে ছিনতাই হয়েছে, যেটি ব্যবসায়ী মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে গুলিবিদ্ধ হয়ে তাকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয় এবং গুলিবিদ্ধ হওয়ার পরে তাকে কিন্তু সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারপরে পুলিশ, র্যাব এসে কিন্তু সিসিটিভি ফুটেজের মাধ্যমে কিন্তু তাদেরকে আসামিদের ধরার চেষ্টা চলছে। এছাড়াও কিন্তু এই এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও কিন্তু হচ্ছে এখানে এই অঞ্চলে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মারফি, এই ছিল আমার কাছে মিরপুর 10 নম্বর থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। মোবাইল আর্থিক সেবা খাতে গত 10 বছরে ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে। এ খাতে শৃঙ্খলা ফেরাতে দোষীদের শাস্তি নিশ্চিত করা ও সরকারের নীতিমালা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানালো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। মোবাইল আর্থিক সেবা খাতে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় বিষয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে একথা বলেন
প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগের মেয়াদে সরকারিভাবে নিয়ম বহির্ভূত সুযোগ সুবিধা দিয়েছে নগদকে এবং এর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও জড়িত ছিল। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে রেমিটেন্স আসার ক্ষেত্রে আগে সরকারিভাবে ব্যাংকিং চ্যানেলের চেয়ে হুন্ডিসহ অবৈধ উপায়ে টাকা আসতো বেশি, যা গত 8 মাসে কমেছে। একটা হচ্ছে যে উদ্দেশ্যমূলকভাবে একটি বিশেষ এমএফএসকে সুযোগ দেওয়া হয়েছে এবং তার মাধ্যমে যারা রাজনৈতিকভাবে অন্যভাবে ক্ষমতাবান ছিলেন তারা সুবিধা অর্জন করেছেন। সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে তাদেরকে অনেকটা বাধ্যতামূলকভাবে নগদের অ্যাকাউন্ট খোলার জন্য সেইটা চাপিয়ে দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের হাতে যতটুকু সময় আছে তারা এই ধরনের বিষয়গুলোকে আরও একটু সুচিন্তিতভাবে আইনি এবং প্রাতিষ্ঠানিক কাঠামোকে সুদৃঢ় করার চেষ্টা করবে, যেটা সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে হত্যা চেষ্টার মামলায় 3 জনকে গ্রেপ্তার করেছে নিউ মার্কেট থানা পুলিশ। বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশ। সোমবার রাতে চাঁদনী চক মার্কেটে ওই শিক্ষার্থীর সঙ্গে দরদাম নিয়ে বাগবিতণ্ডায় জড়ায় এক দোকানি। তাকে হেনস্থা করা হয়েছে এমন খবর চাউর হলে বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে উপস্থিত হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের উপর হামলা করে স্থানীয় ব্যবসায়ীরা। এতে আহত হন 10 থেকে 12 জন শিক্ষার্থী। এই ঘটনায় 5 জনের নাম উল্লেখ করে এবং আরও 50 থেকে 60 জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে শিক্ষার্থীরা। কোনোভাবেই থামছে না মব জাস্টিস বা উচ্ছৃঙ্খল গণবিচার, যা এখন সব সন্ত্রাসে পরিণত হয়েছে। আর মব চলতে দেওয়া হবে না বলে সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি দিলেও এখনো চলছে মবের রাজত্ব। পুলিশ বলছে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না এবং কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট থানায় জানানো উচিত। সমাজবিজ্ঞানীরা বলছেন, সামাজিক অস্থিরতা কমাতে পুলিশ ও রাজনীতিবিদদের আরও তৎপর হতে হবে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। একজন প্রকাশককে ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে 19 মে রাতে ধানমন্ডিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গ্রেফতারের জন্য পুলিশকে চাপ দেয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে মব সৃষ্টির চেষ্টা করলে পুলিশ এদের মধ্যে 3 জনকে আটক করে। পরে এনসিপি নেতা হান্নান মাসুদ তাদেরকে ছাড়িয়ে আনতে যান। এই যাদের বিরুদ্ধে এখানে থানায় ধরে নিয়ে আসছিল, আপনি তাদেরকে আসলে ব্যবহৃত হয়েছে, এদেরকে যারা ব্যবহার করছে তাদের বিরুদ্ধে এই মব জাস্টিসের নামে কাউকে গণপিটুনি দেওয়া হচ্ছে, যখন তখন যে কারো বাড়িতে ঢুকে লুটপাট করা হচ্ছে, কাউকে আবার পদত্যাগে বাধ্য করা হচ্ছে, অনেককে জুতার মালা পরিয়ে কান ধরে উঠবস করানো হচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা গত কয়েক মাস ধরে একাধিকবার মব জাস্টিস বন্ধের হুঁশিয়ারি দিলেও বাস্তবে তার কিছুই হচ্ছে না। এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। একজনকে দেখেই যদি ট্যাগিং করে নিই, যদি সে আওয়ামী লীগের হয়ে থাকে, সেটার জন্য তো সুনির্দিষ্ট পন্থা আছে। সেই পন্থা অবলম্বন করে ছাত্রদের জন্য আমাদের অ্যাপিল থাকবে যে তারা যেন আইন শৃঙ্খলার সুযোগ নেয়। মবের ব্যাপারে সবাই ঐক্যমত ডায়ালগ করে এটা একটা স্ট্রং একটা প্ল্যাটফর্ম থেকে তারা এটা নিয়ে কথা বলা উচিত। তারা যে এটা কোনোভাবেই আইনের বিরুদ্ধে হওয়া উচিত না, আইনি প্রক্রিয়া হওয়া উচিত। অপরাধ প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। তারপরও মানুষ আশ্বস্ত না হয় বাড়ছে আস্থাহীনতা। পুলিশ সদর দপ্তর বলছে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ কারণ নেই। আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না, এটি আসলে কোনো ধরনের সুযোগ নেই। আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনারা সেটা অবগত করুন। তার বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ থাকে বা তার যে কোনো ধরনের সম্পৃক্ততা থাকে, সেটি আইনানুগভাবে যে ব্যবস্থা গ্রহণ রয়েছে সেটি গ্রহণ করে থাকবো, কিন্তু আমাদেরকে সেটি জানাতে হবে। আমরা তার পরবর্তী সময়ে আমরা সেটি অনুসন্ধান করে বিচার বিশ্লেষণ করে আমরা তাৎক্ষণিক যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটি গ্রহণ করব। পুলিশের পাশাপাশি মব মোকাবেলায় জনগণকে আরও সচেতন হতে হবে বলেও মনে করেন এই পুলিশ কর্মকর্তা। সেটি সামগ্রিকভাবে বিচার বিশ্লেষণ যাচাই। দীপন দেওয়ান, RTV, ঢাকা। মিয়ানমার সরকারের রাজনৈতিক কূটচালে রোহিঙ্গা প্রত্যাবাসন হচ্ছে না বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন, প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারে কোনো সৎ মনোভাব নেই। রোহিঙ্গাদের জন্য আস্থার জায়গা তৈরি করতে না পারায় বাংলাদেশের চেষ্টার পরও প্রত্যাবাসন সম্ভব হয়নি। এদিকে প্রত্যাবাসন নিয়ে কোনো অগ্রগতি নেই বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। রোহিঙ্গা ও আরাকান আর্মির নানা সংকট নিয়ে বিপুল দেবরায়ের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন দ্বিতীয় পর্ব। গত 8 দশক ধরে নির্বাসন ও প্রত্যাবাসনের চক্রে আটকা পড়ে আছে রোহিঙ্গারা। সবশেষ যে আশার আলো দেখা গিয়েছিল তাও নতুন বাস্তবতায় ফিকে হতে শুরু করেছে।
বাংলাদেশ থেকে 8,29,036 জন রোহিঙ্গার তালিকা 2018 সালে পাঠানো হয়েছে। এরপর মিয়ানমার সরকার 1,80,000-এর ভেরিফিকেশন নিশ্চিত করে ফেরত নেওয়ার কথা জানায়। কিন্তু প্রত্যাবাসন নিয়ে 2018, 2019 ও 2023 সালে উদ্যোগ ভেস্তে যায়। সবশেষ ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমার সরকার ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সাথে প্রত্যাবাসন নিয়ে আলোচনা হলেও এর কোনো সুরাহা হয়নি। এছাড়া প্রত্যাবাসন নিয়ে কোনো অগ্রগতি নেই বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। 1,80,000-কে তারা নেবে বলেছে, এটাই অগ্রগতি, এর বাইরে তো আর কোনো অগ্রগতি, ওরকম কোনো প্রক্রিয়া অগ্রসর হয়নি। মিয়ানমারের তরফ থেকে আমরা আর কোনো প্রক্রিয়া দেখিনি। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার কখনো আগ্রহ দেখায়নি, এটি তাদের রাজনৈতিক কূটকৌশল বলে জানান সাবেক রাষ্ট্রদূতরা। এটা আসলে তাদের কৌশল, পুরোপুরি ডিলে করা। কখনো মিটিং আসলে একটা চুক্তি করে, তারপরে তারা আবার সরে যায়, কখনো স্বীকৃতি দেয়, কিন্তু নেওয়ার কোনো আগ্রহ দেখেনি, তাদের নাই। এদেরকে তো মিয়ানমার সরকার তাদের নাগরিক মনে করছে না, সুতরাং স্টেটলেস। রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ, তাহলে এটা পৃথিবীর প্রথম ঘটনা হবে যে প্রত্যাবর্ষণ। তো এটাকে একেবারেই পাহাড় সমান একটা কঠিন কাজ। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের জন্য আস্থার জায়গা সৃষ্টি করতে না পারা ও সমন্বয়ের ঘাটতির কারণে প্রত্যাবাসন সম্ভব হয়নি বলে জানান সাবেক রাষ্ট্রদূত ও ভূ রাজনৈতিক বিশ্লেষকরা। এটা রাজনীতিবিদদেরও দলগুলো একটা হওয়া উচিত, প্রায়োরিটি ইস্যু হওয়া উচিত, তাদের ম্যানিফেস্টোতে এটা জায়গা দেওয়া উচিত। সমন্বয়ের ঘাটতির কারণেই হয়তো এটা এখনো সম্ভব হয়নি, রোহিঙ্গাদের যাওয়ার মতো আস্থার জায়গা তৈরি করতে পারেনি। সে কারণে আমাদের চেষ্টা সত্ত্বেও এই সমস্যাটার আমরা এখনো পর্যন্ত প্রত্যাবাসনের কোনো সমাধান খুঁজে পাইনি। রোহিঙ্গা সংকট সমাধানে প্রত্যাবাসনই একমাত্র সমাধানের মাধ্যম বলেও জানান বিশেষজ্ঞরা। রোহিঙ্গা প্রত্যাবাসন একটি জটিল প্রক্রিয়া, আর এই জটিল প্রক্রিয়াকে রাজনৈতিক কূটকৌশল হিসেবে কাজ করছে মিয়ানমার সরকার। বিশেষজ্ঞরা বলছেন এইটিকে যদি জিয়ে রাখা যায় তাহলে অদূর ভবিষ্যতে এই রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশের মানুষের সাথে মিশে যাবে, এতে এক সংকটময় অবস্থা সৃষ্টি হবে বলে মনে করছেন তারা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। সীমান্তে পুশিন সংখ্যা বাড়লেও নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন ষষ্ঠ উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহীতে এক অনুষ্ঠান শেষে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই, সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। সীমান্তে পুশিনের প্রতিবাদ জানানোর পাশাপাশি ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই। আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ এবং সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। কোনো রকমের অশান্তি এখানে বর্ডারে হবে না। এদিকে কুড়িগ্রাম ও মেহেরপুর সীমান্ত দিয়ে আজও নারী ও শিশুসহ ৬৭ জনকে পুশকিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF। ভোর ৪টার দিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশকিন করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে জানান স্থানীয়রা। এদিকে ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে ২৩ জনকে পাঠানো হয়েছে। এরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। অপরদিকে মেহেরপুরের মুজিবনগরের আনন্দবাস সীমান্ত দিয়ে নারী শিশুসহ ৩০ জনকে পুশকিন করেছে BSF। ভোরে তারা বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি ও পুলিশ সদস্যরা তাদেরকে আটক করে। আমগো সমস্ত আছে, বাড়িঘর আছে, মাটি বাড়ি আছে। আমার মা ওয়ার্ড মেম্বারে পাস করছে, আমার ভাইয়ে ওয়ার্ড মেম্বারের মধ্যে পাস করছে, এটিরও ইয়ে আছে। কাগজপত্র ডিটেনশন ক্যাম্পের তো কিছু কাগজে আনতে দেয় না। তারা অরিজিনালি ভারতের বাসিন্দা এবং আসামে তারা থাকে, তাদের নাগরিকত্ব আছে, তাদেরকেও অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। স্বস্তিদায়ক ঈদ যাত্রা নিশ্চিত করতে ধাপে ধাপে গ্রামে যাওয়ার সুবিধার্থে ঈদের আগে ঈদের ছুটি বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, কোনো প্রকার সমীক্ষা ছাড়াই এবারের ঈদে 10 দিনের লম্বা ছুটি দেওয়া হয়েছে। লম্বা ছুটির কারণে ঢাকা ছাড়তে পারে প্রায় 1.5 কোটি মানুষ। তবে ঈদের আগে মাত্র 2 দিন ছুটি দেওয়ায় এত সংখ্যক যাত্রীরা ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগে পড়তে যাচ্ছে। যাত্রী দুর্ভোগ কমাতে ঈদের পরের 11 ও 12 জুনের ছুটি বাতিল করে আগামী 3 ও 4 জুন ছুটি দেওয়ার সুপারিশ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে শেষ সময় গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন জেলার খামারিরা। ন্যায্য দাম পেলে এবার ভালো লাভের প্রত্যাশা তাদের। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, গরু পরিচর্যা ও বাজারজাতকরণে খামারিদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। টাঙ্গাইলের প্রাণী সম্পদ বিভাগের তথ্যমতে জেলায় 26,203টি খামার রয়েছে, যেখানে কোরবানিযোগ্য পশু রয়েছে 2,36,990টি। এসব খামারে দেশীয় পদ্ধতিতে পশু মোটাতাজাকরণে শেষ সময়ের প্রস্তুতি সারছেন খামারিরা। খামারিদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম। প্রায় 1650 জন খামারিকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং এই হৃষ্টপুষ্টকরণে যাতে কোনো স্টেরয়েড ব্যবহার না করে নিরাপদ মাংস তারা প্রস্তুত করে, এই বিষয়ে আমরা ব্যাপক প্রশিক্ষণ এবং সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কোরবানির ঈদকে ঘিরে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করছেন দিনাজপুরের হিলির খামারিরা। একবার যে ঘাস, দেশি খাবার, খোল, গুঁড়া, ভুট্টা এগুলোই খাওয়ায়। বর্তমান যে খাদ্যদ্রব্যের দাম আর বর্তমান যে বাজার মূল্য, বাজার তো ভালো না হয় আমরা লোকসানের মুখে পড়ব। সব চাষের দাম বেশি। এই খেটটা কিনতে গেলে 20 টাকা কেজি নেই। চোরার পথে গরু না আলে পারা আমাদের মোটামুটি দাম পাবো, আর চোরার পথে আসে তাহলে আমার দাম পাবো না। নোয়াখালীতে পশুর হাটের পাশাপাশি খামারে বেচাকেনা বেশ জমে উঠেছে। হাটে অস্বাস্থ্যকর পরিবেশে গরু কেনার ঝামেলা এড়াতে অনেক ক্রেতাই পছন্দসই গরু কিনছেন খামার থেকে। এই খামার থেকে গরু কিনলে সুবিধা হয়েছে, আপনার লাইব্রেরিতে নেওয়া যায় এবং কি দামাদামি করেও নেওয়া যায়। আমি আরো 3-3 বার করে গরু ওখান থেকে নিয়েছি। ঈদকে সামনে রেখে পশুর ভালো দাম পাওয়ার আশা করছেন চাঁদপুরের খামারিরাও। পশু পরিচর্যা ও বাজারজাতকরণে সব ধরনের পরামর্শ দিচ্ছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। এবারের দাম একটু বেশি থাকতে পারে, কারণ এবারের প্রাকৃতিক দুর্যোগ বেশি হয়েছে, এখানে এলাকায় বন্যা হয়েছে, জলাবদ্ধতা হয়েছে, গোখাদ্যের একটু সংকট ছিল। এবার 14,000 পশুর সংকট রয়েছে জেলায়। বিক্রেতাদের প্রত্যাশা ঈদের আগ মুহূর্তে জমে উঠবে বেচা বিক্রি। আব্দুল হামিদ, RTV। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে হাতিয়ায় পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ, হাটে ক্রেতাদের ভিড় আর পশু সরবরাহ কেমন দেখছেন জানাবেন। জি ধন্যবাদ মারফি আপনাকে। আপনি যেমনটি বলেছিলেন, আমি এখন এই মুহূর্তে আছি নোয়াখালীর দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট হাতিয়া বাজারে। এটি মূলত নদীর তীরে একটি চরাঞ্চলে হলেও এটি এই অঞ্চলের জন্য পশুর হাটের জন্য সবচেয়ে বিখ্যাত। এটি দেশের অন্যান্য বাজারের তুলনায় একটু ব্যতিক্রম বলবো আমি এই জন্য যে এই হাটে যে পরিমাণ আপনি গরু দেখতে পাচ্ছেন সে পরিমাণ মহিষও এখানে বিক্রির জন্য আনা হয়েছে। এটি মূলত নদীর তীরে হওয়ার কারণে হাতিয়ার বিভিন্ন চরাঞ্চলে যেসব মহিষ পালন করা হয় সেখান থেকে বাতানেরা বিক্রি করার জন্য এই হাটটি বেছে নিয়েছেন এবং তারা সকাল থেকে এখানে প্রচুর পরিমাণ মহিষ নিয়ে এসছেন। শুধু মহিষ নাই, এই হাটে আমি সকাল থেকে ঘুরে দেখেছি যে পরিমাণ ছাগল এবং ভেড়া এবং গরুর প্রচুর সমারোহ রয়েছে। এই বাজারকে কেন্দ্র করে চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বড় বড় ট্রাক নিয়ে ব্যাপারীরা এসেছেন এখানকার এই হাট থেকে পশু কিনে নেওয়ার জন্য। সকাল 8টা থেকে শুরু হয়ে এ বেচা বিক্রি চলবে রাত 10টা পর্যন্ত। আমি কথা বলছি এ বাজারের ইজারাদার আব্দুল মতিন মিয়ার সাথে। তিনি আমাকে জানিয়েছেন গত 2 সপ্তাহ থেকে এই হাটটি সবচেয়ে বেশি সরগরম হয়ে উঠছে পশু বেচা কিনাই। এটি সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে এবং নদীর তীরে হওয়ার কারণে ব্যাপারীরা যেমনটি এখানে গাড়ি নিয়ে এসে গরু কিনে নিয়ে যেতে সুবিধা পাচ্ছেন, তেমনি ক্রেতারাও বিভিন্ন চরাঞ্চল থেকে ট্রলার যুগে এই হাটে গরু নিয়ে এসে বিক্রি করতে তারা সুবিধা পাচ্ছেন। তবে আমি সকাল থেকে জি ধন্যবাদ আপনাকে। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।